বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি স্বাধীন বাংলার পূর্বে, প্রায় ৩৮৬ বছরের পূর্বের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্যবাহী পটভূমি মহাবীর ইশাকার ১৫তম বংশধর দেওয়ান জামাল দাদকার নিকট থেকে আমরা বীর ইশাকার ইতিহাস এবং ঐতিহ্য সংক্ষেপে জানার চেষ্টা করব। আমি পার্ট 1 বলেছিলাম পূর্বে, আজকে পার্ট 2 শুরু করতে যাচ্ছি বীর ইশাকার 15তম বংশধরের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। জি, আমি ইশাকার 15তম বংশধর। আমার নাম দেওয়ান জামাল দাদকা। আমরা যেখানে দাঁড়ায় রয়েছি আছি সেটা হলো ইশাকার অন্দরমহল, ভিতর বাড়ি যেটা বলে। এটা 40 রুমের একটা বিল্ডিং ছিল। ইশাকা যখন সোনারগাঁ থেকে এখানে এই সম্রাট আকবরের যে প্রধান সেনাপতি মানসিংহের সাথে যুদ্ধ করার এই ঘোষণা হওয়ার পরে এই ইশাকা এখানে আইসা ওনার সৈন্য সামন্ত নিয়ে তাবু করে এখান থেকে 11 সুন্দর পাকুন্দা টানা যুদ্ধের স্থান করে এখানে এই মানসিংহের ইশাকার যুদ্ধ হয় একাধারে 3 দিন। ইশাকার তরবারির আঘাতে মানসিংহের তরবারি দুখণ্ডিত হয়ে যাওয়ার পরে ইশাকার সাথে মানসিংহের বন্ধুত্ব স্থাপন হওয়ার পরে এই সম্রাট আকবরের দরবারে গিয়ে ইশাকার এই নবরত্ন সভা হয়। সেই সভায় স্বাধীন বাংলা হিসাবে ইশাকাকে ঘোষণা করে ইশাকাকে রাজ্যের ভার বুঝায় আকবরে দিয়ে দিলেন। দেওয়ার পরে ইশাকার এই সোনারগাঁয়ের রাজধানী স্থানান্তর করে এখানে দ্বিতীয় রাজধানী করে এখানে 1581 খ্রিস্টাব্দে ইশাকা এই রাজ্য স্থাপিত করার পরে রাজ্য পরিচালনা শুরু করার পর কিছুদিন পর উনি 17-18 বছর থাকার পর উনি চলে গেছিল গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা বখতিয়ারপুরে। এখানে ওনার বাগান বাড়ি হিসাবে ছিল। এখানে উনি মাঝে মাঝে রেস্টে অবস্থায় উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি মারা যায়। তখন উনার মরদেহ ওইখানে সমাহিত করা হয়। পরে উনার ছেলে মুসাকা মোহাম্মদ কাই রাজ্যের ভার বুঝে নেওয়ার পরে উনারা রাজ্য পরিচালনা করার কিছুদিন পর ব্রিটিশ আইসা জমিদারি প্রথা নষ্ট করে দেওয়ার পরে জমিদার বংশধররা বিভিন্ন ভাবে ছড়ায় ছিটায় বিভিন্ন ভাবে দিকে চলে যায়। যাওয়াতে এখন এই সর্বশেষ আমরা ইশাকার বংশধর হিসেবে এখানে আছি। ইশাকার এই সামনে দরবার হল, আমার পিছনে ওনার অন্দরমহল 5-6টা রুম আছে। ওইটাই অন্দরমহল। এটা 5-6টা রুম এখানে আছে। এখানে আমরা কোন রকম টিন সেট করে বসবাস করতেছি। তবে 2006 সালে আমার বাবা প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটা আবেদন করছিল যে এই ইশাকার বাড়িকে সংরক্ষণ করা। আপনার আব্বা করছিল? যে আমার আব্বার নাম ছিল দেওয়ান আমিন দাদকা। উনি 14তম বংশধর। উনি এটা আবেদন করছিল যে ইশাকার বাড়িটা ওই যে মানে স্মৃতিচিহ্নটা রক্ষা করার জন্য, পাশাপাশি আমাদেরকে রক্ষা করার জন্য। পরে এখন এই প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওনারা এই 9.5 একর জায়গা আমরা বংশধর হিসাবে আর এলাকার পাবলিকের কাছে অ্যাকোয়ার করছেন। তো আমাদের দাবি ছিল বংশধর হিসেবে যে আমরা এই বাড়ির ওই ইশাকার স্মৃতির সাথে আমরাও বংশধর হিসেবে স্মৃতি জড়ায় আছি। তো আপনারা যদি ইশাকার ঐতিহ্য বা স্মৃতি সংরক্ষণ করেন, পাশাপাশি আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তো এখানে আমাদেরকে আশ্বস্ত করেছিল। করার পরে ডিজি স্যার বললো, আমার ভাইজনকে বললো, আবেদন করলো, ভাই আমার বড় ভাই আবেদন করার পরে উনি বলতেছে যে না, আমরা পূর্ণ বাসস্থান বা আপনাদেরকে সংরক্ষণ করার আমাদের কোনো উপায় নাই। আমরা আপনাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দেবো 3 গুণ। আপনারা টাকা পয়সা নিয়ে আপনাদের মতে বাড়িঘর করে নেবেন, এটা আমরা সংরক্ষণ করব। তা আমরা বারবার বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েছি। আমার ভাই, আমার ছোট ভাই দেওয়ান মামুন, দেওয়ান আনোয়ার, ওনারা অনেক জায়গায় গেছেন, কোনো আশ্বস্ত আমরা আজ পর্যন্ত পাইনি। এখন নিরুপায়, মানে বলবো কি, এলাকাবাসীর কাছ থেকে তো আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি। এখন সরকারি ভাবে আমরা নির্যাতিত নিপীড়িত। আমরা যদি এখান থেকে বের হয়ে যাই যে আমরা যে ইশাকার বংশধর, এই পরিচয়টাই আমাদের থাকবে না, আমাদের এই অস্তিত্বটা থাকবে না। আমাদের এই বংশের পরিচয়টা দিতে পারি, সেই অস্তিত্বটা থাকতে পারে, আমাদের সেই সুব্যবস্থা করে দিবেন। আমি বর্তমান যে প্রধান উপদেষ্টা আছেন ওনার কাছে এই কাকুতি মিনতি করি, অনুরোধ জানাই। এই পর্যন্ত বহুত আমি সাক্ষাৎকার দিছি। একটি আমার আবদার যে আমরা অস্তিত্ব যেন টিকে থাকে, আমরা যে ইশাকার বংশধর পরিচয় দিতে পারি, সেই সুব্যবস্থা আপনারা করে দেবেন। আপনাদের কাছে আমরা কোনো ধনভাণ্ডার, টাকা পয়সা আমরা চাই না, আমরা চাকরি বাকরি চাই না। আমরা যেন ইশাকার পরিচয় থাকতে পারি, এই বাড়িতে বা এই গ্রামে থাকতে পারি, সেই ব্যবস্থা আপনারা করবেন। কেউ আমাদের পাশে দাঁড়ায় না, কোনো পাবলিক বলেন, কোনো ধনাঢ্য ব্যক্তি বলেন, কোনো শিল্পপতি বলেন, কোনো বড় লেভেলের কেউ বলে আমাদেরকে আশ্বস্ত করে যায় ওনারা
তবে আমাদের আশ্বস্ত করার পরে আমরা কোনো ফল পাই না, তবে কোনো পাই না। এখন মনে করেন যে অবস্থায় দেখেন, এই শাখার বিশাল একটা পরিকার, 72% জায়গা যেটাকে আরা বলেন, যেটাকে এটা এই এলাকার লোকজন বুক দখল করে খাইতেছে। এই পরীক্ষাটাও যদি সরকারি ভাবে আওতায় নিয়ে সংস্কার করে 2-4টা ফিস বসারে বা কিছু বসার চাউনি ব্যবস্থা করে, বিরাট একটা রাজস্ব আয় উঠে আসবে। এখান থেকে যদি কিছু আমাদেরকে অন্তত 10 পয়সাও কিছু অংশ দেয়, তো আমরা এই শাখার বংশধররা অনেকেই উপকৃত থাকবো। আমরা এখন ভাই বলতে গেলে মানে গরিবের চেয়েও গরিবের মধ্যে চলাফেরা করতে হইতেছে, বসবাস করতে। আমাদের নিজের জানার কোনো নিরাপত্তা নাই, মালের কোনো নিরাপত্তা নাই, আমরা খুবই ঝুঁকিপূর্ণ মধ্যে আছি। শুধু নামটাই আমরা এই শাখার বংশধর, এই পরিচয়টা দিয়ে আমাদের কিছুই নাই, দেখানোর মতো কিছু নাই, একটা বসার মতো কোনো সুব্যবস্থা নাই, একজন একটা কাপ চা খাওয়াবো এই ব্যবস্থাটা আমাদের নাই। তো আপনারা আসছেন, আপনাদের ধারাতে যদি আমাদের কোনো উপকৃত হয়, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা যেন বলবেন, আমরা এখানে যেতে প্রস্তুত, যে আমাদের অস্তিত্বটা টিকে থাকে, এটাই আমাদের আশা বা প্রত্যাশা। আপনার কাছে আরেকটা কথা আমি জানি নেই, পরে আমি কথা বলবো। ওইটা কি টিউনু মহোদয়ের সাথে কথা বলতে হবে না ডিসি সাহেবের সাথে কথা বলতে হবে? এটা যে এখন যে সিচুয়েশনটা সৃষ্টি হয়েছে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে উনার কাছে বলতে হবে। এছাড়া এটার প্রিয় দেশবাসী, আপনারা বীর শাখার 15তম বংশধরের করুণ কাহিনী কিন্তু শুনলেন। আমি একটু পূর্বে যেতে চাই। আমি আমার মোটামুটি ছাত্র জীবনে যেটুকু দেখেছি, মহাবীর শাখার বাড়িটা কিন্তু জরাজীর্ণ অবস্থায় ছিল। ওই যে উনি বলেছেন জামাল দাদকার পিতা আমিন দাদ খা, ওনাকে কিন্তু মুরব্বী মানুষ আমরা দেখেছি। উনি যদি বসবাস না করতেন বা বংশ পরস্পরা বীর শাখার মৃত্যুবরণ করার পর যদি এই বাড়িতে বসবাস না করতো, ওই বাড়িটা কিন্তু জরাজীর্ণ অবস্থায় পরিত্যক্ত হয়ে যেত। আজকের এই আলামতটুকু কিন্তু আমরা খুঁজে পেতাম না। তা আমি প্রশাসনের নিকট, প্রত্নতত্ত্ব কর্মকর্তাদের নিকট, ডিসি এবং করিমগঞ্জ টিউনু মহোদয়ের নিকট, পাশাপাশি আমাদের এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসাবে যিনি আমাদের মাঝে এসেছেন, সাবেক সফল শিক্ষামন্ত্রী, বর্তমান দানের শীষের প্রার্থী ডক্টর মুসফান ফারুক মহোদয়, সততা এবং আদর্শের মূর্ত প্রতীক, ওনার নিকট আমি পরামর্শ দিয়েছি দেওয়ান জামাল দাদ খা ভাইকে, যে আপনি স্যারের সাথে কথা বলবেন, টুটুল ভাইয়ের সাথে কথা বলবেন, আপনাদের বিবরণ তুলে ধরবেন। অবশ্যই আশা করি একটি সুষ্ঠু ফয়সালা হবে। কারণ যারা বীর শাখার ওই বাড়িটি জরাজীর্ণ অবস্থা থেকে মুক্ত রেখেছেন, এটা কিন্তু একটা নিরিবিলি এলাকা, হয়তো অভয়ারণ্য হয়ে যেত অনেক কিছুর জন্যই। আমি ওইদিকে দাবি তোলাম না, আমি শুধু বলবো যারা বীর শাখার বংশধর, আপনারা প্রত্নতত্ত্ব অধিকারের স্মৃতিটুকু রক্ষা করবেন, জাদুঘর করবেন বা পার্ক করবেন, সবই করেন, কোনো সমস্যা নেই। আমার সবিনয় স্বরূপ অনুরোধ থাকবে, তাদেরকে কোনো অবস্থাতেই যেন ওই আঙ্গিনা থেকে বঞ্চিত না করা হয়। অবশ্যই প্রশাসন তাদের একটি ব্যবস্থা করে দিবেন, এই আশা এবং প্রত্যাশা আমি প্রশাসনের নিকট রাখি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ইশাকার 15তম বংশধর হিসাবে ওই বাড়িতে যাতে তারা থাকতে পারে, এরকম ভাবে লাইক এবং কমেন্ট করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।